ডাকসুর মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ফাহমিদা একটি রিট পিটিশনকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই প্রেক্ষাপটে আলী হোসেন নামে শিবিরের অ্যাক্টিভিস্ট কর্তৃক যে ধৃষ্টতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পদযাত্রার মাধ্যমে গণধর্ষণের যে হুমকি দেওয়া হয়েছে এবং আপনি বলেন আমি ঠিক করতেছি বলেন আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতৃত্ব, জুলাই আগস্ট আন্দোলনে রাজপথে পরীক্ষিত নেতৃত্ব জনাব নাসির উদ্দিন নাসির সহ উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় এবং সকল কলেজ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের আওতাধীন, মহানগরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের নারী নেতৃত্বদের কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রিয় উপস্থিতি, আজকের এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী হামিদা কর্তৃক সাবেক ছাত্রলীগের একটি অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফরহাদকে এবং যিনি যুদ্ধাপরাধীদের আদর্শকে লালন করেন এবং সর্বশেষ টিএসসিতে এই নিজামী আলবদরদের কমান্ডারদের ছবি টাঙিয়ে আত্মশিক্ষিত রাজাকার যুদ্ধাপরাধীদের ছবি টাঙিয়ে যে কর্মসূচি পালন করেছে, সেই দুটি ইস্যুকে কেন্দ্র করে তিনি একটা রিট পিটিশন দায়ের করেছেন। কিন্তু তারপর থেকে এবং আমরা সেই রিট পিটিশন করে দেখেছি, সেখানে দেখেছি তিনি শুধুমাত্র এস এম ফরহাদ ইস্যুতেই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন এবং তার যে পথ এবং বিবেক বোধ থেকেই তিনি এই বিষয়ে সোচ্চার হয়েছেন। কিন্তু একটি রায়কে কেন্দ্র করে হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে উত্তপ্ত করা হলো এবং আমরা লক্ষ্য করলাম সেখানে একটা ক্রেডিটবাজিরও খেলা চলেছে এবং সেই ক্রেডিটবাজির খেলায় আমরা দেখেছি একজন আইনজীবী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত প্রায় 12 জন আইনজীবীর মধ্যে সম্মানিত ভিসি স্যার এমন একজনকে নিযুক্ত করেছেন যিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক এবং সে সময় সাধারণ সম্পাদক ছিলেন যখন ছাত্র শিবির রক কাটার জন্য সারা দেশে ক্যাডারদের দ্বারা পরিচালিত একটি সংগঠন ছিল। সে সময় তিনি ছাত্র শিবিরে ঢাকা বিশ্বের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাকে তিনি এই মামলায় এস এম ফরহাদকে বাঁচানোর উদ্দেশ্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করার জন্যই এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য তাকে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম যে মামলায় চাওয়া হয়েছে শুধুমাত্র এস এম ফরহাদের বিচার এবং মুক্তিযুদ্ধ বিরোধী এবং ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী স্বাধীনতা বিরোধীদের ডাকসুতে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে কিনা এবং ছাত্রলীগের যারা তাদের পদধারী নেতৃত্ব তাদের ডাকসুতে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে কিনা তিনি সেই ইস্যুতে শুধুমাত্র রিট পিটিশন করেছেন। কিন্তু আমরা দেখলাম সেখানে রায় দেওয়া হলো ডাকসু স্থগিতের এবং আইনজীবী ছিলেন শিশির মনির। আমরা এ দ্বারা কি বুঝতে পারি? ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত করা হলো, বিনা কারণে ঘোষণা দেওয়া হলো, নির্বাচন বন্ধ হয়ে গেল। তো এখন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের
অতীতে যে এখানে গাফলতি ছিল যে তারা সুষ্ঠুভাবে ছাত্রলীগের বিচার করতে পারেনি এবং এই বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি, ঠিক সেইভাবে এই এসএম ফরহাদ যে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিল, এই ইস্যু নিষ্পত্তি করার কোন সদিচ্ছা কখনোই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনে লক্ষ্য করিনি। উপরন্তু তাকে আরো কিভাবে ফেভার দেওয়া যায়, ফেভার করা যায়, সেই সুযোগ তারা সবসময় সোচ্চার ছিল। আমি একটি উদাহরণ দিচ্ছি, আপনারা লক্ষ্য করে দেখবেন। গত পরশুদিন যখন এই ঘটনা ঘটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবেকবান ছাত্র সমাজ যখন জেগে উঠল, সে সময় এই আলী হোসেনের কে বহিষ্কারের দাবি সহ এই ছাত্র শিবিরের বিরুদ্ধে যখন ছাত্র সমাজ জেগে উঠল, সে সময় আমরা লক্ষ্য করে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর একটি প্যানেল এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং জিএস প্রার্থী এসএম ফরহাদ নিজে গিয়ে একটি নাটক মধ্যস্থ করে তিনি একটি অ্যাপ্লিকেশন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর। ঠিক আছে, তিনি সেটি করতেই পারেন, তার সে গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু আপনারা প্রেস লিস্টে লক্ষ্য করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে দেখবেন 3 সদস্য কমিটি গঠন করা হয়েছে এবং তারা স্পষ্টভাবে সেখানে উল্লেখ করেছে যে ছাত্র শিবিরের সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এসএম ফরহাদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নাকি এই তদন্ত কমিটি গঠন করেছে। আমরা ধিক্কার জানাচ্ছি এই ধরনের প্রশাসনকে, যারা সরাসরি জামাতকে, সরাসরি শিবিরকে পৃষ্ঠপোষকতা করছে। অতীতে আপনারা লক্ষ্য করে দেখবেন এই 5 আগস্ট পরবর্তী সারা বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন পরিস্থিতি উদ্ভব হয়েছে এবং সকল বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে ছাত্রদল সবসময় অভিযোগ দিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এ পর্যন্ত একটি প্রেস লিস্ট লক্ষ্য করেনি যেখানে তারা উল্লেখ করেছে যে ছাত্র দলের আবেদনের প্রেক্ষিতে কিংবা অপরাপর বাম সংগঠন হোক কিংবা বিরোধী মত সংগঠন হোক, তাদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু যেহেতু এসএম ফরহাদ ডাকসুর জিএস প্রার্থী এবং ছাত্র সমাজ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাকে ফেভার দেওয়ার জন্য, তাকে বাঁচানোর উদ্দেশ্যে এবং তার ইমেজ যেন যে ক্ষুণ্ণ হয়েছে, সেই ইমেজকে পুনরুদ্ধারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনই সেই ভূমিকা পালন করছে। সেজন্য তার আবেদনের প্রেক্ষিতে নাকি তদন্ত কমিটি গঠন করেছে। অর্থাৎ তিনি যদি আবেদন না করতেন তার মানে কি তদন্ত কমিটি গঠন হতো না? তার মানে কি এই আলী হোসেনকে বহিষ্কার করা হতো না? ধিক্কার জানাচ্ছি স্পষ্টভাবে। সব সময় বিগত 1টি বছর এইভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি এই যুদ্ধ অপরাধী এবং স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রমোট করার জন্য সর্বোচ্চ বন্দোবস্ত করেছে। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা দেখেছি এই ঘটনার পরবর্তী সময়ে ছাত্র শিবির থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে এবং সেখানে এসএম ফরহাদ হুমকি দিয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় এই আলী হোসেনকে যদি বলা হয় কেউ ছাত্র শিবির, তার বিরুদ্ধে তারা মামলা করবে। এই কথাটি তিনি খুব উচ্চ গলায় বলেছেন। কিন্তু যখনই আমরা লক্ষ্য করে দেখলাম যে আলী হোসেনের জামাতে ইসলামের কর্মসূচিতে এবং শিবিরের কর্মসূচিতে সেই ছবি ভাইরাল হয়ে গেল এবং তাদের তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় বারবার বলেছেন তিনি জামাতকে, শিবিরকে সমর্থন করেন এবং সর্বশেষ বেশ কয়েকটি প্রোগ্রামে ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। তারপর তিনি কিন্তু তার সেই কথা বাস্তবায়ন করলেন না। অর্থাৎ আমরা আশা করেছিলাম ছাত্র শিবিরের সভাপতি হিসাবে শুধু নয়, ডাকসুর জিএস হিসাবে যে ধরনের সততা নিয়ে রাজনীতি করা উচিত এবং যে ধরনের কমিটমেন্ট থাকা উচিত এবং মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে তারা বললো যে মামলা করবে, আজকে দিব্যত সেই এসএম ফরহাদ আর মামলা করার দুঃসাহস দেখায়নি। এটি কারণ তাদের একটি কনফিডেন্স ছিল যে যেহেতু গুপ্তর ভাবে তাদের সকল নেতা কর্মীকে তারা গুপ্ত রেখেছে, হয়তোবা তাদের কোন অপকর্মের ফাঁস হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আলী হোসেনের অনেকগুলি স্ক্রিনশট ফাঁস হয়ে গিয়েছে, যেখানে তিনি অতীতেও নারীদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য রেখেছেন, কমেন্ট করেছেন এবং সরাসরি জামাতের পক্ষে, এই শিবিরের শীর্ষ নেতৃত্বের পক্ষে তিনি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভূমিকা পালন করেছেন। তো সেই কারণে তিনি কিন্তু মামলা কি করেননি। আমরা আহ্বান জানিয়েছিলাম যদি তিনি মামলা করতেন তাহলে গুপ্তচরদের কারা কমান্ডার সে বিষয়টি আইনের মাধ্যমে স্পষ্ট হতো। এই গুপ্ত রাজনীতির মাধ্যমে কারা
নারী নিপীড়নের সাথে যুক্ত এবং কারা সাইবার বুলিং এর সাথে যুক্ত, সবকিছু স্পষ্ট হতো। আমরা আহ্বান জানাই তিনি তার কথা রাখবেন। প্রিয় উপস্থিতি, আজকে একটি বিষয় স্পষ্ট হয়েছে, এই ভয়, এই যে সারা দেশে 5 আগস্ট পরবর্তী সময়ে সারা দেশে ভোট আইডির মাধ্যমে কারা তাদের রাজনীতি অব্যাহত রেখেছে, যাদের নিজেদের কোনো নিজস্ব কোনো ম্যানিফেস্টো নেই এবং যারা কখনোই তাদের আদর্শিক চরিত্র স্পষ্টভাবে ব্যক্ত করতে পারে না, এবং তাদের যে আদর্শিক একজন মতবাদের বই রয়েছে মৌদুদিবাদ, সেই মৌদুদিবাদের বই কখনো তারা স্বীকারই করে না যে তাদের একটি বই রয়েছে। এই বই পড়ে তারা, শুধু তাই নয়, কেউ যদি তাদেরকে জিজ্ঞাসা করে যে মৌদুদিবাদের বই এটি আসলে কি, এটি আমাদের কিন্তু দেখতে চাই, তারা এমন ভাবে প্রতিক্রিয়া দেখায় যে এটি তাদের সম্মানহানি করা হয়েছে। এ ধরনের রাজনীতির সাথে যারা জড়িত তারাই এই ভোট আইডির ধারক ও বাহক। আমি আজকে প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের নিকট আমরা আজকে বক্তব্য রাখতে এসেছি। আমরা আজকে ছাত্র দলের পক্ষ থেকে কোনো প্রমাণ দেখাবো না, আমাদের এ বিষয়ে কোনো বক্তব্য নেই। আমরা সরাসরি চলে যাচ্ছি এই ডাকসুতে যারা বিপিজিএস পদে পদপ্রার্থী, তারা এই বিগত 2 মাসে কি ধরনের এই ভোট আইডি নিয়ে এবং ছাত্র শিবির যে সরাসরি এগুলো পৃষ্ঠপোষকতা করছে, তার বিরুদ্ধে আমরা ছাত্র দলে কোনো নেতার উদ্ধৃতি দেব না। আমরা আপনাদের দেখিয়ে দিব কিভাবে এই ভোট আইডির মাধ্যমে বিগত 1টি বছর তারা সোশ্যাল মিডিয়ার বুলিং এর সাথে সরাসরি সম্পৃক্ত, আমরা সেটি দেখিয়ে দিচ্ছি। এই উপস্থিতি আপনারা লক্ষ্য করে দেখবেন, এখানে ডাকসুর বিপিজিএস প্রার্থী উমামা ফাতেমা সহ, আপনার এখানে মেঘ মোল্লা বসু সহ, তারপর রয়েছে আবু বকর মজুমদার সহ, আবু বাকের মজুমদার সহ, কাদের সহ, সবাই দেখেন এই টকশোতে কিভাবে সরাসরি FM ফরাদকে জিজ্ঞাসা করছে, এবং তিনি একজন স্পেশালিস্ট মিথ্যাচারী, সেজন্য তিনি কত সুন্দরভাবে কত গুছিয়ে গুছিয়ে সেই মিথ্যাচার করছেন। আমরা ছাত্র দলের কোনো কিছু বলছি না, আজকে পুরো ছাত্র সমাজ বুঝতে পেরেছে এই ভোট আইডির মাধ্যমে কারা নারীদের চরিত্র হরণ করেন এবং কারা রাজনীতিবিদদের চরিত্র হরণ করেন এবং কারা তাদের নিজ নেতা কর্মীদের অপকর্ম ঢাকতে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন, কিন্তু তাদের মাটিঘাটে কোনো অবস্থান নেই। তারাই আজকে এই ইসলামী ছাত্র সমিতির সরাসরি এই ভোট আইডি নিয়ন্ত্রক এবং বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কলুষিতের সাথে সরাসরি সম্পৃক্ত। আমরা এর বিচার দাবি করছি ছাত্র সমাজের নিকট। আমরা আশা করছি বিবেকবান ছাত্র সমাজ, সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ অবশ্যই 9 সেপ্টেম্বর 11 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে এই এর বিরুদ্ধে জবাব দিলেন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে এসেছি বিগত সময়ে যারা আজকের আমাদের এই আয়োজনে আমরা এসেছি, এই একটি রিটকারী যিনি নাম হলো ফাহমিদা, তার বিরুদ্ধে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলী হোসেনের শুধু নয় আরো বেশ কিছু প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। সেই আলী হোসেনের সেই প্রমাণের আরেকটি হলো, আপনি দেখেন শুধুমাত্র শিবিরের যে আলী হোসেনি, তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং এর জড়িত রয়েছে সেটি নয়, তার সোশ্যাল মিডিয়ার আইডিতে আপনারা ঢুকে দেখবেন, সেখানে আপনারা লক্ষ্য করে দেখেন তিনি বলেছেন আমি একজন শিল্পী। শুধুমাত্র আলী হোসেন নয়, তিনি আরো বেশ কয়েকজন, হারেস মাহমুদ, তারপর আপনি দেখেন এখানে আরো বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। রাজাকার নামে এক আইডি থেকে তাকে কি ধরনের নোংরা ভাষা তার সোশ্যাল মিডিয়ায় তিনি সেগুলো প্রকাশ করেছেন। অতঃপর তিনি আরো বেশ কয়েকজনের নাম, আমজাদ সহ আরো বেশ কয়েকজনের নাম তিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। প্রায় 10 থেকে 15 জন গুপ্ত শিবিরের নামে তিনি সরাসরি অভিযোগ দায়ের করেছেন যে তাকে শুধুমাত্র আলী হোসেনের নয়, এভাবে নোংরা ভাবে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করা হচ্ছে। আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা বিশ্বাস করি সচেতন ছাত্র সমাজ তার উচিত জবাব দেবে, এবং আমরা আজকের এই মানববন্ধনের ঘোষণা দিচ্ছি ফাহমিদা সহ বাংলাদেশের সকল নারী যারা নির্যাতিত হয়েছে সবার পাশে বাংলাদেশ জাতীয় ছাত্র দল এক এবং ঐক্যবদ্ধভাবে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আমার আরেকটি বিষয় লক্ষ্য করবেন, এই ফাহমিদা ইস্যুতে হয়তো বা ছাত্র সমাজ জেগে উঠেছে,
শুধু ফাহমিদাই নয়, এটা আমাদের ডান পাশে এবং আমাদের আজকের এই মানববন্ধন উপস্থাপিকা মানসুরাকে কিভাবে কত নোংরা ভাষায় এই সোশ্যাল মিডিয়ায় বুলিং করা যায়, বিগত একটি বছর আমাদের বোন তা সহ্য করেছে। এই ফাহমিদা থেকেও নোংরা ভাষায় তাকে প্রতিনিয়ত এই শিবিরের বট বাহিনীর গুপ্তচরেরা আমার বোনকে নানাভাবে হয়রানি করেছে, বুলিং করেছে। শুধুমাত্র মানসুরাই নয়, এখান থেকে শুরু করে আজ প্রায় যে শতাধিক নারী নেতাকর্মী যারা রয়েছে তারা সবাই এ ধরনের সাইবার বুলিং এর শিকার। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই বাংলাদেশ থেকে নারীদের প্রতি যে সাইবার বুলিং অব্যাহত রয়েছে তা নির্মূলে বাংলাদেশ জাতীয় ছাত্রদল অচিরে আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করবে এবং বাংলাদেশ থেকে এই সাইবার বুলিং নির্মূল করবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ইনশাআল্লাহ। এই অবস্থাতে আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। শুধুমাত্র একটি বিষয় আপনাদের স্পষ্ট করতে চাই, এই যারা বিগত 15.5 বছর ছাত্রলীগের পতাকা তলে আশ্রয়ে প্রশ্রয় থেকে আজ 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় বিভিন্ন বয়ান তৈরি করে সাহসিকতার গল্প শোনায়, যাদের বিগত 15.5 বছরে যাদের নামে একটি জিডি পর্যন্ত হয়নি, এই গুপ্তচরদের নামে একটি জিডি পর্যন্ত নেই, যারা একটি দিন খুনি হাসিনার বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেওয়ার পর্যন্ত সাহস রাখেনি, তারা আজকে আমাদের সাহসিকতার গল্প শোনায়। যারা মহান রব্বুল আলামিন আল্লাহকে নাকি তারা ছাড়া নাকি কাউকে ভয় পায় না, কিন্তু বিগত 15.5 বছর আমরা দেখেছি খুনি হাসিনার ভয়ে তারা খুনি হাসিনার বিরুদ্ধোচ্চারণ তো পরের কথা, তারা সরাসরি ছাত্রলীগের পোস্ট নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা নির্যাতনে জড়িত ছিল। তারা নাকি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। অবশ্য আমরা দেখেছি 15.5 বছর আল্লাহ থেকেও তারা খুনি হাসিনাকে এত বেশি ভয় পেয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে তারা ছাত্রলীগের পদ পদবি নিয়ে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীদের সাথে উপর হামলার সাথে সরাসরি জড়িত। এটি কিন্তু আমাদের বক্তব্য নয়। এই যে সাধারণ শিক্ষার্থীদের উপর বিগত 15.5 বছর ছাত্র শিবিরের নেতাকর্মীরা সরাসরি হামলার সাথে জড়িত, এটিও ছাত্র দলের বক্তব্য নয়, এটি হলো সকল ছাত্র সংগঠনের বক্তব্য। আপনারা সেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আপনারা সংবাদ মাধ্যমে তা প্রকাশ করেছেন। ধন্যবাদ। সেহেতু আমি আজকের এই মানববন্ধন থেকে স্পষ্টভাবে একটি বিষয় প্রশ্ন রাখতে চাই। গতকাল শিবিরের শীর্ষ নেতৃত্ব নানাবিধ বয়ান তৈরি করেছে, যেহেতু ছাত্র সমাজ ইতিমধ্যে তাদের বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে এবং শিবিরের রাজনীতির বিষয়ে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। তারা গতকাল আবুল তাবুল প্রলাপ অনেক বকেছেন, তার একটি প্রমাণ তাদের শীর্ষ নেতৃত্ব এবং ডাকসুর ভিপি প্রার্থী তিনি বলেছেন আলী হোসেন নাকি ছাত্র দলের কর্মী। আমি ভাবতেই পারছি না যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভিপি প্রার্থী, তিনি এ ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 39,000 শিক্ষার্থী ভোটারদের সামনে এ ধরনের একটা মিথ্যাচার করতে পারেন, যেখানে সাধারণ শিক্ষার্থীরা স্পষ্টভাবে অবস্থান গ্রহণ করেছে আলী হোসেন শিবিরের অ্যাক্টিভিস্ট। আমি আজকের এই অবস্থান থেকে ছাত্র শিবিরের প্রতি প্রশ্ন রাখছি, জোরমূলক হলে 7 জন জোরমূলক হলে আপনাদের কয়জন নেতাকর্মী? আপনাদের মতে একজন নেতাকর্মীও নেই, কারণ তিনি আজও আত্মপ্রকাশ করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের আত্মস্বীকৃত শিবিরের নেতাকর্মী কতজন? মাত্র এই 17 জন, মাত্র 21 জন। যদি তা না হয়ে থাকে তাহলে আলী হোসেন তো আপনার থেকে বড় অ্যাক্টিভিস্ট, কিন্তু সরাসরি সোশ্যাল মিডিয়ায় তিনি সরাসরি বলেছেন তিনি শিবির এবং জামাতের সমর্থক। তাহলে যারা স্বীকার করেনি, যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের অবস্থান স্বীকার করেনি, গুপ্ত শিবির, তারা আরো কত ভয়ঙ্কর। আপনারা একটু ভেবে দেখুন তাদের অবস্থান কতটা ভয়ঙ্কর। অর্থাৎ ছাত্র শিবির তাদের এই গুপ্তচুরির মাধ্যমে, গুপ্ত ভিত্তির মাধ্যমে তারা যদি কোনো কিছু বাস্তবায়ন করতে চায় এবং তারা যদি এই এখনো বিগত 15.5 বছর গুপ্ত রাজনীতি করেছে, তারা এখনো যদি লজ্জা পায়, নারীদের মতো তারা যদি লজ্জা পায়, আমি তাদেরকে আহ্বান জানাই তারা যেন বোরকা পরিহিত হয় এবং চুরি করে এই রাজনীতি করে। ছাত্র রাজনীতি করবে তারাই, যারা সাহসী বিবেকবান, তারাই ছাত্র রাজনীতি করবে। কিন্তু এ ধরনের গুপ্তচর বৃত্তি এবং যারা তাদের আদর্শ নিয়ে কথা বলতে লজ্জা পায় এবং যাদের সংগঠনে নিয়ে বললে, শিবির বলে তাকে বললে তিনি এটা গালি হিসাবে আখ্যায়িত করেন, ট্যাগিং হিসাবে আখ্যায়িত করেন, সেহেতু আপনারা দয়া করে চুরি পরেন এবং বোরকা পরে দয়া করে এই রাজনীতি করুন। আমাদের সামনে আসার কোনো দরকার নেই। এই উপস্থিতি
আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ইসলামী ছাত্র শিবির তারা বিভিন্ন কর্মসূচিতে বয়ান দেন, তারা নাকি তাদের কাছ থেকে নাকি তরুণ প্রজন্মকে ইসলাম শিখতে হবে, তারা নাকি ইসলামের ধারক ও বাহক। যদি সেটি হয়ে থাকে তাহলে যে ছাত্র সংগঠন তাদের রাজনীতি পুরোপুরি গুপ্ত রাজনীতির উপর নির্ভরশীল, ভোট বাহিনীর উপর নির্ভরশীল, ইসলামী ব্যাংকের ফান্ডিং এর উপর নির্ভরশীল, ব্যাংক বিমার উপর নির্ভরশীল, এটি কি কোনোভাবে ইসলামে লেখা রয়েছে যে সোশ্যাল মিডিয়ায় আপনি সাইবার বুলিং এর জন্য সকল নেতাকর্মীদের নিযুক্ত করবেন? এটি কোরআনের কোন আয়াতে রয়েছে? দয়া করে আমাদের স্পষ্ট করবেন। আমরা জানতে চাই আপনারা কোন ইসলাম কায়েম করতে চান। আমরা জানতে চাই, আমাদের জিজ্ঞাসা যে আপনারা আমাদের জিজ্ঞাসা রয়েছে, প্লিজ দয়া করে স্পষ্ট করবেন আপনাদের এই বিষয়গুলো। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি 1971 সালে এই আল বদর রাজাকার বাহিনী, আত্মস্বীকৃত রাজাকাররা তারা সরাসরি মানবতা বিরোধী অপরাধে, গণহত্যার সাথে এবং আমাদের প্রায় কয়েক লক্ষ মা বোনকে ধর্ষণের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে। তাদেরকে তারা তাদের শীর্ষ নেতৃত্ব, আদর্শিক নেতৃত্ব মনে করে এটি কোরআনে কোন আয়াতে রয়েছে যে এই ধরনের গণহত্যার সাথে সম্পৃক্তরা, ধর্ষণের সাথে, হত্যার সাথে, গণহত্যার সাথে সম্পৃক্তরা ইসলাম কায়েম করবে এই বাংলাদেশে, এবং সেটিও আমাদের তাদেরকে হবে। ধিক্কার জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের মনে হয় যদি ইসলামী ব্যাংকের এবং ব্যাংক বিমার ফান্ডিং বন্ধ হয়ে যায়, আমার মনে হয় ছাত্র শিবির তাদের মিছিল করার কোনো লোকজন খুঁজে পাবে না। সেহেতু আপনারা দয়া করে আপনারা আগে স্পষ্টভাবে এই বিষয়গুলো প্রশ্ন দিবেন, তারপর অবান্তর কথাবার্তা বলবেন। প্রিয় উপস্থিতি, যে সময় বিগত 15.5 বছর যখন তারা গুপ্ত রাজনীতি করেছে, সে সময় সারা বাংলাদেশে ছাত্র দলের শত শত নেতা কর্মীকে গুম খুন করা হয়েছে, পঙ্গুত্ব করা হয়েছে, কিন্তু একটি দিনও আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল রাজপথ ছেড়ে যায়নি, ভয়ে পালিয়ে যায়নি, ছাত্রলীগের সাথে কোনো আপোষ করিনি, খুনি হাসিনার সাথে কোনো আপোষ করিনি, পুলিশ লীগের সাথে কোনো আপোষ করিনি, গোয়েন্দা সংস্থার সাথে ছাত্রদল কোনো আপোষ করিনি। এটি বাংলাদেশ জাতীয় ছাত্র দল। আমি বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা যতদিন যাবে ততদিন আমাদের এই ত্যাগ তিতিক্ষা মূল্যায়ন করবে, এবং যারা এই ভোট বাহিনী গুপ্তবৃত্তির রাজনীতি করেন তাদের বিরুদ্ধে অবস্থান নিবে সেই প্রত্যাশা রাখছি। এবং সেই সাথে আমরা আজকের এই বিষয় থেকে সবাইকে আজকের এই কর্মসূচি সফল করার জন্য আমাদের সকল নারী নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিকবৃন্দ, আপনারা দীর্ঘক্ষণ এই রোদের মধ্যে দাঁড়িয়েও দায়িত্ব পালন করতে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে একটি বক্তব্য এখানে বক্তব্য শেষ করছি। এই বাংলাদেশের রাজনীতিতে একটি বিষয় স্পষ্ট হয়েছে, কারো রয়েছে ভারত, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের আশ্রয়দাতা রয়েছে ভারত। যে কোনো স্বাধীনতা সার্বভৌমত্বর বিরুদ্ধে গিয়ে হলেও তারা ভারতের মন রক্ষা করেছে, বিগত সময়ে সেটি স্পষ্ট হয়েছে। একইভাবে জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের আশ্রয় এবং প্রশ্রয়দাতা হলো পাকিস্তান। সেটি ইতিহাসে যুগ যুগ ধরে প্রমাণিত, এখনো প্রমাণিত। কিন্তু একমাত্র সংগঠন বাংলাদেশপন্থী, একমাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যারা হৃদয়ে ধারণ করে সবার আগে বাংলাদেশ, আমরা হৃদয়ে ধারণ করি সবার আগে বাংলাদেশ, সেই আশাবাদ রেখে এবং আগামীতে এ ধরনের ভারতপন্থী, সে ধরনের পাকিস্তানপন্থীকে বাংলাদেশ থেকে ছাত্র সমাজ চিরতরে বিদায় করবে, এবং এ ধরনের সাইবার বুলিং এর বিরুদ্ধে ছাত্র সমাজ অবস্থান গ্রহণ করবে, সেই প্রত্যাশা রেখে, সেই বক্তব্য রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি